आया रे आया आया वो आया ठम्मी मेरा आया है पिछड़े यार मिलेंगे दौड़ने खिलेंगे आज मज़ा आएगा आया आया रे ठम्मी आया रे आया आया रे ठम्मी आया रे। देखो জঘন্য গান গাইলাম, তবুও আমি এটা দিয়ে শুরু করলাম। ও মাই ডক্টর, ঠাম্মি এসেছে, ভীষণ খুশি আমি ঠাম্মি এসেছে। কারণ দেখো এই ঠাম্মিকে নিয়ে কত যে রটনা, কত যে ঘটনা, ঠাম্মি তো বাড়ি কেন আসে না, মানে এরকম একটা ব্যাপার। কে পিসি, যে পিসির বাড়িতে মাসের পর মাস মাসের পর মাস মাসের পর মাস ঠাম্মি কাটিয়ে দেয়, তাই না? কি বাধ্যবাধকতা বাবা, এইরকম যদি মেয়ে জামাই পায় শাশুড়ির জীবনে আর কি দুঃখ তাকে বলো দেখিনি। হ্যাঁ আরে বাবা, এটা তো বুঝতে হবে না যে ছেলে রয়েছে যার, তারপরেও মেয়ের বাড়িতে তাকে মাসের পর মাস কাটাতে হয়। ছেলের বাড়িতে একটা মাত্র ছেলের বউ, কোথায় শাশুড়ি একটু সেবা যত্ন পাবে, সেইটা মানে মনে হয় আমাদের ঠাম্মির কপালে নেই গো। ঠাম্মি ওই বেড়াতে আসার মতনই ছেলের বাড়িতে আসে, বাকি সময়টা মেয়ের বাড়িতে থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিন্তু ঘটনাটা কি জানো তো, যাদের ব্যাকগ্রাউন্ডটাই মিথ্যের ওপরে মানে হয়ে রয়েছে ভর করে, তারা মিথ্যে ছাড়া কোনোদিনও সত্যি কথা বলবে না। এই যে ঠাম্মিকে আমরা কোনো অকেশনালি পারপাস আমরা দেখতে পাই যে এই বাড়িতে, আদারওয়াইজ কিন্তু সে মেয়ের বাড়িতে থাকে। আমি মানছি দিল্লিতে তার কোনো একজন মেয়ে থাকে, কিন্তু আমি এটাও জানি যে ঠাম্মি ওখানে, হ্যাঁ ওখানে কারোর বাড়িতে সে রান্নার কাজ করে, থাকার কাজ মানে থেকে যে রান্না করে সেই রকম। কারণ দিল্লির মতন জায়গায় না এইরকম অনেক মানে কাজ করার মানুষ পাওয়া যায় যারা কিনা থেকে কাজ করে। অনেকে এখান থেকে নিয়ে যায়, নিয়ে থেকে তারা কাজ করে, 3 মাস পর 4 মাস পর 5 মাস পর 6 মাস পর তারা বাড়ি আসে, এরকম। বুঝতে পেরেছো তো? তো ঠাম্মির ঘটনাটা কিন্তু এক্স্যাক্টলি সেটা। মেয়ের বাড়ি যে সেখানে নেই আমি সেটাকে কখনো ডিনাই করব না, আর মেয়ের বাড়ি তিনি যান না এটাকেও আমি অস্বীকার করব না। কিন্তু মেয়ের বাড়িতে এই মাসের পর মাস, বিগত 4-5 মাস বেশি, তোমরা ভালো বলতে পারবে বেশি, সেই মাসিমা ওখানে মানে ঠাম্মি ওখানে গিয়ে রয়েছে, এটা আমাদের মানতে হবে। সম্পূর্ণ মিথ্যে কথা, সে ওখানে কাজ করে। আচ্ছা আমি না অনেকেরই দেখি যে বয়স্ক মারা এখনও কাজ করে, হ্যাঁ। আবার অনেককে বলতে শুনেছিলাম যে বয়স্ক বাবা মাদের তো বাড়িতে বসিয়ে দেওয়া উচিত। সেই সময় আমরা তখন বলতাম যে যত খাটবে তত হাত পা সচল থাকবে। এখন আমি ওয়াইটির কিছু মানুষদের দেখছি যাদের বাড়ির মারা বাবারা অনেক বৃদ্ধা হয়ে গেছে, তারপরেও তারা কাজ করছে। কেন? সেই সব ছেলে মেয়েদের কি মনে হয় না যে এবার মা বাবার একটু ছুটি পাওয়া উচিত, এই রিল্যাক্সে একটু জীবন কাটানো উচিত, ছেলে বউ বা মেয়ে জামাইয়ের একটু সেবা নেওয়া উচিত? মনে হয় না? আমি অনেক মাই দেখলাম ওয়াইটিতে। কিন্তু জানো তো, আমি আমার মা বাবার জন্য করতাম বলে দুস্থতার ট্যাগ আমার মা বাবাকে দিয়ে দেওয়া হয়েছিল, যে আমি আমার মা বাবাকে করি। কিন্তু যারা বয়স্ক মা বাবাদের খাটাচ্ছে তাদেরকে কিসের ট্যাগ দেওয়া যেতে পারে বলো তো? চলো এই কথায় নাই গেলাম। বাবা মা আছে, যে যেমনভাবে রাখবে সে তার কর্ম করবে। কারণ মনে রাখতে হবে সময়ের চাকা ঘুরে, সময়ের যে চাকাটা না ওটা ঘুরে কিন্তু ঠিক জায়গায় যায়। আজকে আমি মানে ইয়াং আছি, কালকে কিন্তু আমিও বৃদ্ধ বয়সে যাব, আমিও বৃদ্ধা হব, তখন আমার ছেলেরা বড় হবে। তাই আজকে আমার যতটুকু কর্মফল, যেটা কিনা আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে করবো, সেটা যদি আমার সন্তানরা দেখে বড় হয় যে হ্যাঁ মা তো ঠাম্মি দাদুর জন্য করেছে, অটোমেটিক্যালি কী হবে জানো তো, তাদেরও সেই জায়গাটায় তৈরি হবে যে হ্যাঁ আমার মা করেছে, আমার বাবা তার বাবা মাকে ভালো রেখেছে, তাহলে আমিও বড় হচ্ছি, আমাকেও কিন্তু সেই জায়গাটা। মানুষ ভুলে যায় যখন বৃদ্ধ মানুষদেরকে অত্যাচার করা হয়, তাদেরকে অবহেলা করা হয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, নচেত ওই বাড়িতে রেখে তাদেরকে এরকম করে খাটানো এক রকমের মানে কি বলবো অত্যাচারই করা তাদের ওপর।
তো সেটা দেখে বাচ্চারা পরের জেনারেশনে কী শিখবে সেটা নিয়ে অনেকটা ডাউট থেকে যায়। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট আমার ফার্স্ট তো সকালবেলা হয়ে গেছে, সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, অবশ্যই করে গামলা সংক্রান্ত বিষয়। কারণ অনেকগুলো জিনিস মনে হলো গামলাকে নিয়ে, কালকে থেকে থাম্বনেল সাজিয়ে বসে আছি, ভিডিও আর করে উঠতে পারছি না। একবার এই একবার সেই, একবার এই একবার সেই। দেখো, যে কোনো বিষয় না, এই যে ক্রিয়েটার যদি এখন আমরা লড়াই করতে বসি, আমি একটা কথা বলবো, সামনে থেকে একটা রিপ্লাই আসবে, আবার সেটা শুনে আমি আবার কিছু বলতে বসবো, আবার সেখান থেকে, মানে এটা না যুগান্তর ধরে চলতে থাকবে। এরকম চলেওছে, এটা কিন্তু একটা সময় ওয়াইটিতে চলেওছে। মানে আমরা ব্লগারকে নিয়ে কম, ক্রিয়েটার বেশি লড়েছি। কিন্তু আমার মনে হয় যার যার কাজের ফোকাস তার করা উচিত। তো যার জন্য আমাকে মনে হলো আমার কাজে আমি ফিরে আসি। তো কালকে থেকে আমরা থাম্বনেল সাজিয়ে নিয়ে বসে আছি, ভিডিও আর পাবলিক করতে পারছি না, তৈরিই করতে পারছি না। তো মনে হলো আজকে করি। তো যাই হোক, গতকালকে একটা কমেন্ট, যেটা কিনা ওর কমেন্ট বক্সে এসেছে, আর আমার যথেষ্ট মানে যুক্তিযুক্তপূর্ণ সেই কমেন্টটা মনে হয়েছে। না, আমি এলাবোরেট করবো অবশ্যই করে, সেটার মধ্যে সত্যতা মিথ্যাটা যাচাই করার তো প্রশ্ন আসছে না। কিন্তু যে কমেন্টটা করেছে, তার কমেন্ট করার মানসিকতাটা আমার সঠিক বলে মনে হয়েছে, কারণ সে ডিপলি সেটা নিয়ে চিন্তা করেছে। কি সারোগেট মাদার, এটা কি, মানে সারোগেট মাদারটা কী জিনিস? সারোগেট মাদার আমি যতটুকু জানি, যদি ভুল না হয়ে থাকি, সেটা হচ্ছে কারোর গর্ভকে ধার নেওয়া। মানে এক স্ত্রী এক স্বামীর মিলিত প্রয়াসে যে একটা সন্তানের জন্ম হয়, সেই জিনিসগুলোকে একসাথে কালেক্ট করে অন্যের গর্ভে সেটাকে ইনপুট করা হয়। সেখান থেকে মানে আমাদের বাচ্চাটাকে অন্য একজন তার গর্ভে ক্যারি করে। আমার মনে হয় সেটা কি সারোগেট মাদার বলে। বোঝাতে পারছি আশা করি, তাই তো? তো এই ঘটনাটা আমি আরও একটু ভালো করে বোঝাই। চোরি চুপকে চুপকে সিনেমাটা, যেটা সালমান খান রানী মুখার্জির প্রীতি জিন্টা ছিল, সেখানে রানীর কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম সে কনসিভ করার মতন পজিশনে তার ছিল না, অনেক প্রবলেম হয়েছিল, কমপ্লিকেশন। সেই সময় কিন্তু এই সারোগেট মাদারের জায়গাটা তাদের মাথায় আসে, যেখানে প্রীতি জিন্টাকে অ্যাজ এ সারোগেট মানে আনা হয়, যে কিনা তাদের সন্তানটাকে নিজের গর্ভে ধারণ করে, আর সেই সন্তানটাকে তারা জন্ম দেয়, তাই তো? জন্ম দেয়। সেখানে আবার অন্য প্রসেস ছিল, সেখানে রীতিমতন সালমান খানের সাথেই তার মিলিত প্রয়াসে হয়, সেই সন্তানটাই চাই, কারণ যেহেতু রানী মুখার্জি কনসিভ করতে পারবে না, তো ওর জিনিসটা কাজে লাগবে না। তো আশা করি এবার বোঝাতে পারছি বিষয়টা। তো এইরকম একটা কমেন্ট গামলার কমেন্ট বক্সে গতকালকে এসছে, আর সেটাতে মানুষ কিন্তু অনেকটা বেশি সাড়া দিয়েছেন। কেন বলো তো? এই যে সারোগেট মাদার যারা হয় না, তারা কিন্তু বাচ্চার সাথে কানেক্ট হতে পারবে না, বিকজ তারা প্রথম থেকেই জানে এই বাচ্চাটা আমার না, আমি পয়সার জন্য একে নিজের গর্ভে স্থান দিয়েছি। যেমন বাড়ি ভাড়া নিয়ে আমরা অন্যের বাড়িতে থাকি, এই যে দেখবে অনেকেই বাইরে চাকরি করতে যায়, তো তাকে রেন্টে থাকতে হয়, তো সেই গর্ভটাকে অ্যাজ এ রেন্ট নেওয়া হয়েছে এইরকমই। কারণ যদি সে সারোগেট মাদার না হতো, সে প্রশ্ন করছে যে এই যে সারোগেট মাদার আপনি হয়েছিলেন কিশোর, মোটামুটি মিত্র পরিবার থেকে আপনি কতটা পেমেন্ট পেয়েছিলেন, মানে কতটা অ্যামাউন্ট নিয়েছিলেন? না, অ্যাকচুয়ালি কী বলো তো দিদিভাই, আমার পাড়ায় একজন কাপল আছে যারা কিন্তু এরকম বাচ্চার জন্য ট্রাই করছে, ওদের হচ্ছে না, তো কীরকম কী অ্যামাউন্ট তুমি নাও বলো, তাহলে তোমাকে আমি ওখানে রেফার করব, তোমার কন্ট্যাক্টটা রেফার করব, যাতে তোমার সাথে তারা যোগাযোগ করে, অ্যাজ এ সারোগেট মাদার তুমি পুনরায় একটা সন্তানের জন্ম যাতে দিতে পারো, আর একটা কাপেলের তুমি জীবন শুধরে দিতে পারো। অবশ্যই করে সেটা পুণ্যের কাজ। কিন্তু মানুষ কোথায় নিয়ে চলে গেছে ওকে, যে আজকে তার নিজের সন্তানের সারোগেট মাদার হিসাবে তাকে পরিচিতি দেওয়া হচ্ছে। কারণ সারোগেট মাদারকেও যেরকম মা বলে সম্মান দেওয়া যায় না, হ্যাঁ, কারণ সে শুধুমাত্র পয়সার বিনিময়ে তার গর্ভটাকে ধারে দেয়, গামলাকেও কিন্তু লোকে ওই চোখেই দেখেছে যে তুমি শুধুমাত্র কিশুকে জন্ম দেওয়ার জন্য ওই বাড়িতে তোমাকে আনা হয়েছিল, বাচ্চার জন্ম হয়ে গেছে, তুমি সেখান থেকে বেরিয়ে গেছো, যার জন্য তোমরা লক্ষ্য করে দেখবে বাচ্চাটার প্রতি কিন্তু ওর মায়ের বিন্দু মাত্র টান নেই, মানে বিন্দু মাত্র টান নেই। খেতে বসতে উঠতে জাগতে একটা সিঙ্গেল সময়, যেখানে তার কোনো সময় আমাদের সাথে শেয়ার করতে করতেই তার মনে পড়ে, জানো তো আজকাল ছেলেটার কথা খুব মনে পড়ছে, এই যে জিনিসটা না। তো আমার মনে হয় এই ট্যাগটা ওর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণ যে মায়ের নারী টনটনই করে না তার সন্তানের জন্য, বাচ্চাটার এই যে শরীর খারাপ হয়েছিল কদিন আগে,
বাচ্চারা সুস্থ হয়ে উঠুক, সেটাই আমরা চাই। তো সেখানে দাঁড়িয়ে মায়ের ঘোরা, খাওয়া, বিয়েবাড়ির মজা এইসব নিয়েই কিন্তু মা বিজি ছিল, সম্পূর্ণরূপে মা এতে বিজি। মা কোনো দিক দেখছেই না। হ্যাঁ, বাচ্চার মা যারা তোমরা করো, আমি তাদের উদ্দেশ্যেই বলছি, বাচ্চার মা কিন্তু বদার না বাচ্চাকে নিয়ে, বিন্দু মাত্র বদার না। বাচ্চা কোথায় আছে, কীরকম আছে, তার শরীর খারাপ হচ্ছে, সেটা আবার কানে আসে, সেটা ব্যাপারে ও ওয়াকিবহল না। আজকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ঠাম্মি আসলো অনেক দিন পর। ঠাম্মিকে কে আনতে গেল? ও আনতে গেল, ঠিক আছে, গাড়ি ভাড়া করে শিয়ালদা থেকে ঠাম্মিকে নিয়ে আসলো। এবার বক্তব্য হচ্ছে গাড়িতে আস্তে আস্তে ঠাম্মি, মানে হ্যাঁ, এটা আগে বলে নিই যে অবশ্যই করে ঠাম্মি কিন্তু যে বাড়িতে কাজ করেন উনি কিন্তু ওখান থেকেই আসেন। না হলে আমি সেটাকে আরও লাস্টের দিকে গিয়ে এলাবোরেট করছি। কারণ উনি আস্তে আস্তে কিছু কথা গামলাকে বলেছে, যেটা কিনা গামলা একটুখানির জন্য উনি মানে গামলা ওটাকে ক্যাপচার করেছে। সেটা হচ্ছে আমাকে বকতে বকতে নিয়ে যাচ্ছে যে আমি টাকা পয়সা এরকম ব্যাগ জামা টামা সমস্ত কিনে নষ্ট করে দিই। অ্যাকচুয়ালি সেটা কথা না, শুধু এটা না, ঠাকুমা আর যাই না হোক, ঠাম্মি এটা তো জানে যে আমার নাতনি কোথায় কোথায় কী কী গুল খিলিয়ে বেড়েছে, যার জন্য কিন্তু আজকে ও আচ্ছা, গামলার আবার ক্যারেক্টার নিয়ে বলা যাবে না, আমরা আবার নন ক্যারেক্টার মানুষ, আমাদের মতন মানুষ যদি গামলার ক্যারেক্টার এলাবোরেট করেন, অনেকেরই গাত্র দাও, কিন্তু কিছু করার নেই না, সরি ফর দ্যাট। তো যেটা বলছিলাম, তো অ্যাকচুয়ালি ঠাম্মি এতদিন এই 6 মাসে বসে 7 মাসে বসে কিন্তু ভালো করে দেখেছে যে তার নাতনির জীবন কাহিনী কী চলছে ওয়াইটিতে, তার চোখে কিন্তু পড়েছে, যার জন্যই কিন্তু সে তাকে বলতে বলতে যাচ্ছে এই যে টাকা পয়সাগুলো কীভাবে সে কোথায় কোথায় নষ্ট করে দিয়েছে। এই টাকা পয়সাগুলো তার নিজের কাছে রাখা উচিত ছিল। ঠাম্মি এই কথাগুলো যদি নিজের নাতনিকে ওই অযোধ্যা দামে নাচ জামাইকে পাশে বসিয়ে, বেআইনি নাচ জামাই, ঠিক আছে, আইনত নাচ জামাই কিন্তু এখনও আছে বাতকুল্লায়, তার সাথে এখনও ছাড়াছাড়ি হয়নি, কিন্তু তোমার নাতনির এই চুলকানি বসে এই যে বেআইনি যে নাচ জামাই তাকে নিয়ে যখন যাচ্ছিলে, তোমার তখনই বলা উচিত ছিল যে ঠাম্মি সারা রাতে ঘুমায়নি বলো। ঠাম্মি বলছে তখন যদি শাসনটা করতে আজকে সেটা সত্যিই মানে ভালো হতো, কিন্তু সেটা করা হয়নি। ওকে খোলা ছেড়ে দেওয়া হয়েছে, যা করবি কর, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, এরকম হচ্ছে। ঠাম্মি নাচতে নাচতে গেছে, এর থেকে বড় কী হতে পারে। এইবার আসি আরেকটা কথায়, সেটা হচ্ছে রাত্রিবেলা শুতে গিয়ে না, আচ্ছা, যখন ওরা সন্ধেবেলা বসে আছে, তোমরা দেখো ওর ওই পাড়ার যে বোনটা প্রজেক্টের কাজ করছে, ওর বৌদি প্রজেক্টের কাজ করছে, আমরা না এরকম প্রজেক্টের কাজ করি, ছেলেদের স্কুলে নিত্যদিন কিছু না কিছু প্রজেক্ট থাকে। একটু হালকার ওপরে যেগুলো সেগুলো আমি করে দিই, একটু ভারী যেগুলো হয় সেগুলো ওদের ম্যাম করে দেয়। এবার কথা হচ্ছে এই যে প্রজেক্টের কাজ করছে, ও কিন্তু কোনোটাতে কিছু হেল্প করে না। ওর সন্তানেরও কত প্রজেক্টের কাজ হয়েছে যেগুলো কিনা বদ্দা বসে করেছে, মানে বাচ্চার দাদু বসে করেছে। সেই রডের তারগুলো দিয়ে অ্যালফাবেট তৈরি করা, গাছ তৈরি করা খুব সুন্দরভাবে। এইবার কথা হচ্ছে সেখানে গামলা কিন্তু কোনো কাজ করছে না, ওর বৌদি কিন্তু ড্রয়িং করে দিচ্ছে, বোনটা কিন্তু করছে, ও ক্যামেরাটা যার যার মুখে ফোকাস করছে। আর ওর দাদা যে আস্তে আস্তে এবার বিরক্তর দিকে যাচ্ছে, ইদানিং কিন্তু দাদার মুখে হাসি দেখা যায় না, তোমরা একটু লক্ষ্য করো। দাদার দিকে ক্যামেরা প্যান করলো, দাদা একটা বারের জন্য তাকালো না। আর লাস্টে কোথায় গেল? ঘরে শুতে গিয়ে ঠাম্মি প্রচুর জামা কাপড় এনেছে। এত টাকা সে কোথায় পেল? তার স্যালারি থেকে সে কিনে নিয়ে এসছে প্রত্যেকের জন্য জিনিস। কারণ না তার ছেলে তাকে এত টাকা ওখানে পাঠিয়েছে, না মেয়ে তাকে এত দেবে। এটা তার খাটেনির পয়সা, যেটা দিয়ে সে মাথা উঁচু করে সবার জন্য জিনিস কিনে নিয়ে এসেছে। আজকে এরকম বয়স্ক মাকে দিল্লিতে গিয়ে কাজ করতে হচ্ছে, যার ছেলে কিনা ভালো মানে কাজ করে, ভালো ইনকাম হচ্ছে, নাতনি এখানে, কিন্তু ঠাম্মির হবে না জায়গা। ঠাম্মিকে হয় মেয়ের বাড়িতে কদিনের জন্য, তারপরে একদম সোজা কাজের জায়গা। বুঝতে পারছো? আজকে বাড়ির লোকেরই এরকম পরিস্থিতি। তারপরে কি বলছে গামলা, এই ফুল ফ্যামিলি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ফুল ফ্যামিলি কথার অর্থ বোঝে? ও নিজে যে নিঃস্ব সেটাও এখনও বুঝতে পারছে না, যে নিঃস্ব হয়ে গেছে, এখনও বুঝতে পারছে না। সন্তান ছাড়া এটা ওর ফুল ফ্যামিলি। বুঝতে পেরেছ? একটা মায়ের কাছে পুরোটাই সম্পদ থাকে, তার সংসার আর তার সন্তান, কিন্তু এখানে সন্তান ছাড়া সুন্দর একটা ফুল ফ্যামিলি সে তৈরি করে নিয়েছে, কিন্তু সে যে অরিজিনালি নিঃস্ব হয়ে গেছে সেটা সে বুঝতে পারছে না এখন। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ছোট্ট করে বলে গেলাম, এবার এই সন্তান তার মায়ের কাছে যাবে, মানে মায়ের সাথে দেখা করতে যাব, আর আমার সন্তানদের খেলার মাঠে পাঠাবো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।